নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না চিটসে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও তো সবসময় ভালো থাকার চেষ্টা করছি। আজকাল না সকালটা আমার কিচেন থেকেই শুরু হচ্ছে। ওই যে বললাম, মজুমদারের যতদিন ফার্স্ট শিফট ডিউটি থাকবে ততদিন সকালটা আমার কিচেন থেকেই শুরু হবে। তো এখন না আমি একটুখানি আটা মেখে নিচ্ছি। আটাটা একটুখানি অল্প লবণ আর একটুখানি ঘি দিয়ে মেখে নিলাম, কারণ এই আটা দিয়েই দু রকম জিনিস বানাবো। সকালে মজুমদারের জন্য এমনি সাধারণভাবে রুটি বানিয়ে দেবো, আর একটু বেলাতে বাচ্চাদের জন্য একটু অন্য কিছু বানাবো। তার জন্য আটাটা একেবারেই মেখে নিলাম। আর তারপরে দেখুন আমার রুটিটা কিন্তু হয়ে গেছে। আমি রুটি বানিয়ে নিয়েছি, আর রুটির সাথে আজকে বেগুন ভাজা আছে। অ্যাকচুয়ালি কালকের রাত থেকেই আমার ঘরে শুধু বেগুন আর বেগুন চলছে। কেন বলুন তো, কালকে রাত্রে ভিডিওতে দেখলেন যে বেগুন পোড়া খাওয়ার জন্য মজুমদার আবার গিয়ে বেগুন নিয়ে আসলো। আর বেগুনগুলো কেমন দেখলেন তো? এই বেগুনে হয়তো আপনারা বেগুন পোড়া খাবেনই না, কিন্তু কিছু করার নেই, আমরা তো এইরকম বেগুনই পাই এইখানে। তাই এইটা দিয়েই আমাদের স্বাদ আহ্লাদ মেটাই। তো যাই হোক, সকালেও মজুমদার বললো বেগুন ভাজা খাবে, তো আমি একটুখানি শুধু বেগুন ভাজা করে দিয়েছি। ও বেগুন ভাজা দিয়ে এখন রুটি খাচ্ছে। মজুমদারকে সবসময় সব কিছু দেওয়া যায় না, ওর খাবার অনেক রেস্ট্রিকশান আছে। তো ভাজাভুজি তো সকালে দিই না, তো কখনো কখনো যদি মন চায় খেতে তো তখনই দেওয়া হয়। তো যাই হোক, মজুমদার খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, আর আমি কিন্তু সাথে সাথে একটু ফ্রেশ হয়ে নিয়ে আর কোনো কাজ করিনি, সোজা বাইরে চলে এসেছি। আজকের বাইরে যেন আমার খুব ডাকছিল। অ্যাকচুয়ালি আজকে তো স্কুলের কোনো তাড়া নেই, শ্রেয়া প্রিয়া দুজনেই ঘুমাচ্ছে, ওরা ছুটির আমেজে আছে। তো আমি ভাবলাম অনেক দিন আমি সকালবেলা হাঁটতে বেরোইনি, মর্নিং ওয়াকটা আজকে সেরেই নিই, কারণ বাইরে বেরোলে মনটা কিন্তু অনেকটাই শান্ত হয়ে যায়। বাইরে সকালের যে এই নিস্তব্ধ একটা সময়, শুধু পাখির ডাক চারিদিকে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, যাতে শরীর মন দুটোই কিন্তু একদম তরতাজা হয়ে যায়। আর বাড়ি ফিরে কাজ করার তো একদম 100% এনার্জি বেড়ে যায়। তো যাই হোক, আমাদের বিল্ডিংয়ের সামনেটা দেখলেন তো এখন ফাঁকা হয়ে গেছে, আর দেখতে বেশ ভালোও লাগছে। এরপরে আরও সুন্দর লাগবে, কেন বলুন তো, যখন বিল্ডিংটা কালার হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। তো বাড়িতে এসেই সর্বপ্রথমে কিচেনের জানলাটা খুলে আগে পাখিদের জন্য খাবার দিয়ে দিচ্ছি। আমি সকালে উঠে এখানে দিয়ে দিই, কিন্তু আজকে কাজের তাড়ায় আর বাইরে যাওয়ার জন্য দেওয়া হয়নি। কেন বলুন তো, সকালের দিকে বললাম না, শালিক পাখিগুলো আসে আর কবুতরটা আসে, আর কাকগুলো তো সারাদিন থাকে, ওদের খাওয়ার কোনো নেই। ও যখন আসবে, আমি যদি কিচেনে নাও থাকি তো ও আমাকে ডেকে খাবার নিয়ে তারপরে ও যায়। কিন্তু শালিক পাখিগুলো ওরা যে কখন আসে চুপি চুপি বোঝা যায় না, ওই জন্যে আগের থেকে দিয়ে রাখলে ওরা খেয়ে যেতে পারে। আর এই পাখির জলের পাত্রটা রাখার জন্য না, ওই যারা কাজ করছিল বাইরে তাদের দিয়ে একটু সিমেন্টের জায়গা তৈরি করে নিয়েছি, কারণ বাটিটা না বসিয়ে রাখতে পারতাম না, খুব জোগাড় লাগিয়ে আমি বাটিটা রাখতাম, শুধু ভয়ে থাকতাম কখন না পড়ে যায় নিচে। আর ভিডিওর একদম প্রথমে যে দেখিয়েছিলাম না, আমি একটা জল বানাচ্ছিলাম জিরা আর জোয়ান দিয়ে, সেই জলটা না আমি টকবক করে ফুটিয়ে আর ইন্ডাকশানটা বন্ধ করে ঢেকে রেখে হাঁটতে চলে গেছিলাম। এখন এসেছি, জলটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা আমি খাবো। অ্যাকচুয়ালি গ্যাসের ওষুধের উপরে না আমার তেমন কোনো বিশ্বাস নেই। আমার যখনই কোনো প্রবলেম হয়, বা আমি বেশিরভাগ টাইমে ওই জিরা জোয়ান জল খাই, কখনো রাত্রে ভিজিয়ে দিই, আর মনে না থাকলে সকালে উঠে ফুটিয়ে নিই। তো কালকে রাত্রে মনে ছিল না, তো তার জন্য আমি সকালে উঠে ওটাকে ফুটিয়ে রেখে চলে গেছিলাম। আর এই জলটা এখন আমি যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে থাকবো, তাতে কিন্তু আমার হজমের কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু জিরা জোয়ান জল অবশ্যই ট্রাই করতে পারেন, যারা এখনও ট্রাই করেননি। গ্যাসের ট্যাবলেট না খেয়ে এটাই খাবেন, তাহলে দেখবেন অনেকটাই উপকার হবে। অনেকক্ষণ তো এধার ওধার করে নিয়ে এখন কাজে হাত দিয়ে দিয়েছি। তবে কাজে হাত দিতে গিয়ে দেখলাম শ্রেয়া ওর রেনকোটটা কখন বার করে এক সাইডে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি ওর রেনকোট নিয়েই যেতে চায় না, আর আমি জোর করে ওর ব্যাগের মধ্যে ভরে দিই, তো ওর জন্য কখন চুপি চুপি ও বাইরে রেখে দিয়েছে। ও চায় কি জানেন, একটুখানি বৃষ্টিতে ভিজে বাড়ি আসবে। তো রেনকোট থাকলে তো সেটা হবে না, আর থাকলে তো কিছু বলতে পারবে না। তবুও তো সেদিন যে ভিজে ভিজে আসলো, আর যখন বললাম অন্য একটা এক্সকিউজ দিয়ে ছেড়ে দিল। কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন, ওই যখন আমি ভেজার কথা বলছি, এখন আপনাদের সামনে বলছি তাই মনের কথাটাই বলছি। তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। শুধু তো ও না, আমরাও তো ছোটোবেলায় কত এরকম মানে বৃষ্টিতে ভেজার জন্য পাগল হয়ে থাকতাম।
এখন আমি নিজে মা হয়েছি, প্যারেন্টসের জায়গা থেকে বাচ্চাকে ফোর্স করছি রেনকোট নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ছোটোবেলার কথা যদি বলি, আমিও তো ভেজার জন্য পাগল হয়ে থাকতাম। আপনারাও মনে হয় নিশ্চয়ই ছোটোবেলায় অনেক ভিজেছেন। কারা কারা ভিজতে ভালোবাসতেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। আর সত্যি কথা বলতে আমিও ইচ্ছা করে করে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসতাম। তবে আমি গ্রামের মেয়ে তো, তাই বৃষ্টির সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। কখনো ইচ্ছা করে ভিজেছি, আবার কখনো ইচ্ছা না থাকলেও ভিজে গেছি। কারণ গ্রামের পথে মাঠে ঘাটে চলতে গেলে তো হামেশায় ভিজে যেতেই হয়, কাদা মাটির সাথে চলতে গেলে। তো যাই হোক, অনেক সময় অনেক দিন হয়েছে ভিজে ভিজে স্কুলে চলে গেছি। কিন্তু পরে একটা না বাবার বড় কাঠের যে বাটের ছাতাগুলো হতো না আগে, সেই ছাতা ছিল। তো বাবা মা দুজনেই বলতো ওই ছাতা নিয়ে স্কুলে যেতে। স্কুলে যেতামও। যখন ছোট ছিলাম তখন তো অত বুঝতে পারতাম না, অত লজ্জা ছিল না, অত সম্মান ছিল না। ওই বড় কাঠের বাটের ছাতা নিয়েই চলে যেতাম। কিন্তু ধীরে ধীরে যখন বড় হলাম, যখন বড় ক্লাসে উঠতে শুরু করলাম, তখন ওই ছাতা নিয়ে যেতে একদমই ইচ্ছা হতো না। ভিজে স্কুল চলে যেতাম, কিন্তু ছাতা আর আমি নিয়ে যেতাম না। তো এরকম এক দুদিন মা বাবা দেখেছে যে আমি ভিজে ভিজে স্কুলে চলে গেছি, ছাতা নিয়ে যাইনি। তখন বাবা আমাকে একটা মনে পড়ে একটা ফোল্ডিং ছাতা কিনে দিয়েছিল। তখন ওই ছাতাগুলো উঠেছিল। আর তখন কিন্তু সবার রেনকোট থাকতো এমন নয়, খুব কম বাচ্চার রেনকোট থাকতো। সবাই ছাতা নিয়েই বেশি স্কুলে যেত। তো সেই ছাতাটা পেয়ে খুব খুশি হয়েছিলাম। তবে তখনও ছাতা নিয়ে যেতাম বটে, কিন্তু বন্ধু বান্ধবীদের সাথে পড়লে কিন্তু মাঝে মাঝে ছাতা থাকতেও ভিজে বাড়ি আসতাম। তো যাই হোক, আমি তো এখন আর বাচ্চা নেই, আমি এখন মা হয়ে গেছি, প্যারেন্টস হয়ে গেছি। তো সেইখান থেকে আমার বাচ্চাকে খেয়াল তো আমাকেই রাখতে হবে। আর সবথেকে বড় কথা, আমি গ্রামের মেয়ে, তাই বৃষ্টিতে ভেজে আমার অভ্যাস ছিল। 2-3 দিন বৃষ্টিতে ভিজলেও কিছু হতো না। কিন্তু এদের সেই অভ্যাসটা নেই, তাই এদেরকে অনেকটা মানে এতে রাখতে হয়, দেখভালের মধ্যে রাখতে হয়। তো যাই হোক, কাজটা কিন্তু আমি গল্প করতে করতে অনেকেই করে ফেলেছি। আজকে বাইরের ঘর যে ছোট খাটটা, যে দিওয়ান সেটটা থাকে আমার, সেটার সমস্ত কভার চেঞ্জ করে দিলাম। কারণ এক এক দিন এক একটা জিনিসের চেঞ্জ করলে না ওয়াশিং মেশিনের ওপর চাপটাও কম পড়ে, আর আমার ওপরেও চাপটা কম পড়ে। ওই আর কি, একটু বুদ্ধি করে কাজ করা, যাতে সব দিকে সামলেও যাবে আর কাজগুলোও হয়ে যাবে। ঘরে যখন একা থাকা হয় আর সেই সময় যখন কাজ করা হয় না, তখন কিন্তু বেশ আমার ভালো লাগে। কারণ কেন বলুন তো, কাজে কেউ আর বাধা দেবার লোক থাকে না। আর তার সাথে সাথে সেই সময়টা না আমি হয় গান চালিয়ে দিই, নাই আমি ডিটেকটিভ গল্প খুব শুনতে ভালোবাসি, নয়তো আমি ডিটেকটিভ গল্প চালিয়ে দিয়ে বেশ কাজ করতে থাকি। তাতে টায়ার্ডনেস আসে না, বোরিং ফিল হয় না, আর কাজ করার এনার্জিটাও বরাবর বজায় থাকে। এখন ঘরে প্রিয়া শ্রেয়া ঘুমাচ্ছেও ঘরে, তাই আমি এই ঘরে কাজ শুরু করে দিয়েছি। তবে কেউ ঘরে না থাকলে তখন আমি কি করি, একদম ফুল সাউন্ডে গান শুনতে থাকি, নাই গল্প শুনতে থাকি। কিন্তু ওরা যেহেতু ঘুমাচ্ছে, তাই ওদের যাতে ডিস্টার্ব না হয়, তাই আমি কানে এখন হেডফোন দিয়ে গান শুনছি আর কাজ করছি। বেশ ভালো লাগছে। আচ্ছা, যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন, তাদেরও কি আমার মতো করে এইভাবে গান শুনতে কিংবা গল্প শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আর এটাই আমার হচ্ছে একদম এনার্জেটিক কাজ করার একমাত্র পদ্ধতি। সকালের নিত্যদিনের বাসি কাজ কি কম থাকে বলুন? অনেকটা টাইম ধরে করতে হয়। তো এত টাইম একটানা কাজ করতে গেলে কিছু না কিছু তো রাস্তা বার করতেই হবে। তো দেখুন, আমার সকালে কাজ করতে, এই যে বাসি কাজ, নিত্যদিনের যে কাজ, সেই কাজগুলো শেষ করতে কিন্তু আমার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগে যায়। মানে প্রত্যেক দিনের যে কাজ হয়। আর যেদিন ভাবি যে একটু এক্সট্রা কাজ করব, সেদিন তো আর কথাই নেই, তার থেকে বেশি টাইম লেগে যায়। তবে এখানেও কিন্তু আমি একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজ করি। আমি যে একসাথে অনেক এক্সট্রা কাজ নিয়ে একদিন শুরু করি তেমন কিন্তু নয়। বড় জোর আধা ঘন্টার যদি কোনো এক্সট্রা কাজ থাকে, তো আমি এক একদিন এরকম ছোট ছোট করে এগোই। আজকে এই কাজটা করলাম, কালকে অন্য দিন আর একটা কাজ করলাম, এইভাবে এক্সট্রা কাজ করে নিই। তাতেও কিন্তু আমার কিন্তু সময়টাও বাঁচে, এনার্জি বাঁচে, আর কাজ করার ইচ্ছাটাও বজায় থাকে। কারণ সংসারের তো কাজ বলতে শুধু এই ঘর মোছা ঝাড়ু দেওয়া নয়, তার উপরে আবার রান্নাবান্না থাকে। তার সাথে সাথেও যদি বাচ্চাদের স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, তাহলে তো আর কথাই নেই। সময় মতো কাজগুলো যেমন শেষ করতে হবে, তেমন এক্সট্রা কাজও করে নিতে হবে। কাজ করতে করতে কিন্তু আমার 9:30 বেজে গেছে। আর এদিকে শ্রেয়াও টিউশনি চলে গেল, ওর 9টার থেকে টিউশনি ছিল, খেয়ে যায়নি, একটুখানি ছাতু খেয়ে চলে গেছে। আর আমি কিন্তু আবার কিচেনে এসে গেছি, কারণ সকালে 2-3 বার কিচেনে যদি না আসি, তাহলে সেই দিনটা আমার দিনই মনে হয় না।
তো সকালে তো একবার মজুমদারের জন্য হয়ে গেছে, এখন আবার এসেছি কেন, দুদিন আগে না একটু রুটির সাথে 5 মিশালি ডাল বানাতে গিয়ে ডালটাও একটু বেশি বয়েল হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি প্রিয়াকে বসাতে বলেছিলাম, প্রিয়া আন্দাজটা বুঝতে পারিনি। তো আমি কি করেছিলাম, কিছুটা ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডালের কথা তো বেমালুম ভুলে গেছিলাম, হঠাৎ করে ফ্রিজে দেখতেই মনে পড়ে গেল, কালকেই দেখে রেখেছিলাম। তো ভেবেছিলাম এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে, ফেলে তো দিতে পারবো না, কারণ একটু একটু করে সংসার বাঁচিয়ে সংসারটাকে তো দাঁড় করাতে হয় না, মধ্যবিত্ত ঘরের তো এটাই একটা কাজ। তো যাই হোক, আমি কিন্তু ডালটা প্রথমে কি করলাম, কড়াইতে একটু তেল দিয়েছি, দিয়ে একটু গোটা জিরে দিয়েছি, 2-3টে লঙ্কা কুচি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিয়েছি, আর একটুখানি হিং ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ডালের ভিতরে একটুখানি মানে স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে একদম ড্রাই করে নেব। যতক্ষণ না এটা কড়ার থেকে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ড্রাই করে নিয়েছি। নিয়ে এটাকে আমি কিন্তু একটা থালায় বেশ সুন্দর করে খেলিয়ে ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম। তারপরে এটা যখন ঠান্ডা হয়ে গেছে, সেই পুরো ডালটাকে আমি 4টে ভাগে ভাগ করেছি, 4টে লেচির বেশ গোল গোল করে নিয়েছি। আর এদিকেও আমার আটার 4টে লেচি আছে, সেগুলোও আমি বেশ একটা মতো করে নিয়েছি, লেচিগুলোকে করে তার ভিতরে এবার ডালের পুরটাকে সুন্দর করে ভরে দিচ্ছি, আর মুখটাও কিন্তু সুন্দর করে সিল করে নেব, যাতে বেলতে গেলে বেশি বেরিয়ে না যায়। তো বেশ পরিমাণে পুর দিয়ে কিন্তু আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি। এখন সুন্দর করে পরোটাটা মানে বেলে নিলাম, নিয়ে আমি প্রথমে না চাটুর উপরে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। সবসময় যদি পরোটা নরম বানাতে চান তবে কিন্তু একদম শুকনো চাটুতে পরোটা না দিয়ে প্রথমে একটু ঘি বা তেল যাই হোক না কেন দিয়ে তারপরে পরোটাটা দিলে কিন্তু পরোটাটা খুব নরম হয়। তো আমি এপিটে ওপিটে হালকা করে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে একটুখানি টাইম ধরে এপিট ওপিট করে পরোটাটাকে একটু লাল করে কিন্তু ভেজে নেব। তো এদিকে কিন্তু আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। আর আজকে তো সকালের বেগুন ভাজা আছে একটু, আর তার সাথে আচার আছে, একটা ঝাল আচার আছে, একটা মিষ্টি আচার আছে। তো দুটো আচার দিয়ে এখন 2 বোনে খেয়ে নেবে, তারপরে আমি চান করে খাবো। তো দেখুন এখন কিচেনটাকে পরিষ্কার করে নেব, কারণ সকালে ব্রেকফাস্টের পরে কিচেনটা একবার যদি পরিষ্কার না হয় তাহলে দুপুরে রান্না করতে আসলে কিন্তু মনটা একদম আমার ভালো লাগে না। যতবার আমি রান্নাঘরে আসি ততবারই কিন্তু কিচেনটাকে পরিষ্কার করার চেষ্টা করি। আর সবথেকে বড় কথা, আমার কিচেনের গ্যাস টেবিলটা যেহেতু একটু ছোট, তার জন্য আমি সবসময় এটাকে খালি রাখার চেষ্টা করি, একদম জিনিসে ভরা থাকলে আমার ভালো লাগে না। আর সকালবেলা থেকে যে জিরেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম না, জিরের জলটা, সেটা তো খাওয়া হয়ে গেছে। পরে আরও একটু জল দিয়ে কিন্তু আমি বেশ আরও 2 গ্লাস ওখানে জল খেয়েছি, খেয়ে এখন আমি জিরেগুলো ফেলে দিচ্ছি। এইটা আর কাজে লাগাতে পারি না কেন জানি না। তো আজকে যা যা রান্না করব ভেবেছি সেই অনুযায়ী সব সবজি কেটে নিয়েছি, আর পেঁয়াজ আদা যা যা দরকার সেটাও কেটে নিয়েছি। আর এদিকে মাছটা আমি অনেক আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, আর আমি সবসময় এটাই করি, কারণ জলের ভিতরে দিয়ে বরফ গলালে আমার কিন্তু সেই মাছটা খেতে একদম ভালো লাগে না। নর্মালিভাবে যে বরফটা গলে যায় সেটাই ভালো। তো আমি আগের থেকে বার করার চেষ্টা করি, যখন অসুবিধা হয় তখন আলাদা ব্যাপার। তো যাই হোক, এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম পেঁপে সিদ্ধ দিয়ে স্নানে চলে গেছিলাম। স্নান করে পূজা দিয়ে এসে আবার রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি একটা শ্রেয়ার জন্য প্যাক বানাবো। তো ও তো সবসময় বাইরে থাকে, স্কুলে যায়, টিউশনিতে যায়, এনসিসির ক্লাস থাকে, খেলতে যায়। তো যার জন্য ওর মুখে সবসময় ট্যান পড়ে থাকে, আর ও তো অনেকটাই ছোট, নিজেকে কেয়ার করতে পারে না। তো যার জন্য আমাদেরকেই ওকে মানে শিখিয়ে দিতে হয়। তো আমি এখন একটা ওর জন্য প্যাক বানিয়ে দিচ্ছি। আর এই গুঁড়িটা কিন্তু আমি তৈরি করে রাখি। এই গুঁড়ির ভিতরে আছে মুসুরির ডাল, বেসন আর চালের গুঁড়ো, যেটা একসাথে আমি মানে বেশ ভালো করে শুকিয়ে নিয়ে মানে একটা গুঁড়ি বানিয়ে, মিক্স গুঁড়ি বানিয়ে এরকম কৌটোর ভিতরে প্যাক করে রেখে দিই। যখন প্রয়োজন হয় এর সাথে কখনো আমি একটু দই দিয়ে প্যাক বানাই, কখনো একটু গোলাপ জল দিয়ে, নয় যদি মধু থাকে মধু দিয়ে বানিয়ে দিই, আর নয়তো একটু কাঁচা দুধ দিয়ে বানাই। তো এখন আমার এসব কিছুই দিচ্ছি না, আমি এখন শুধুমাত্র এর মধ্যে 1/2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে একটা সুন্দর করে প্যাক বানিয়ে ওকে দিয়ে দেবো। আর এইরকম একটা গুঁড়ি কিন্তু আমি প্রিয়া যখন কলেজে পড়তো, গ্রাজুয়েশন করতে হোস্টেলে থাকতো, তখনও ওকে আমি 1 কৌটো বানিয়ে দিতাম। ওর যখন সময় হতো ও কিন্তু মানে মুখে এই ফেস প্যাকটা লাগাতো। আর এটা কিন্তু সবার জন্য শ্যুট করে, আর বেশ ভালো হয় জিনিসটা। সপ্তাহে 1-1বার বাচ্চাদের যদি লাগানো যায়। অ্যাকচুয়ালি আমাদের মতো ঘরে তো সবসময় বিউটি পার্লারে গিয়ে সমস্ত কিছু রূপচর্চা করা সম্ভব হয় না।
তো ঘরেই নর্মালি যতটুকুনি আমাদের ঘরে থাকে সেইভাবে সবসময় করার চেষ্টা করি। তো দেখুন এখন আমি একটা সবজি বানাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে না আমি 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছটাকে মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। এটাকেও আমি বেশ 5 মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি, মানে ফোড়নের সাথে। চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেলে আর ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি বেগুন আর আলু দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এটাকেও 1 মিনিট ঢেকে বেশ লো আঁচে রেখে দিয়েছিলাম। এবার বেগুন আলুর জলটা শুকিয়ে গেছে আর বেগুন আলু বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে। তো এটাকে সুন্দর করে আমি এর সাথে মিশিয়ে নেব। নিয়ে দেখুন একটা মশলা আমি এখানে বানাবো। এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর মিষ্টির জন্য একটু গুড় দিয়েছি। দিয়ে এই মশলাটা আমি একটুখানি জলে ভালো করে এটাকে একটা মিক্স করে একটা মশলার গোলা বানিয়ে নেব। আজকে আমি এই সবজিটায় কোনো বাটা মশলা দেব না। তো দেখুন এই জলে গোলা মশলাটা আমি এই সবজির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে কিন্তু এবার ঢেকে দেব আর মিডিয়াম আছে এটাকে আমি হতে দেব। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এর ঢাকনাটা খুলে নিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু এইভাবে এই পর্যন্তই রাখলেও অনেকটা টেস্টি হয়, কিন্তু আজকে আমি এটা কুমড়ো শাক দিয়ে করব বলে আগের থেকে মানে সবজিগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুমড়ো শাকটা দিয়ে দিলাম। দিয়ে কুমড়ো শাকটা সুন্দর করে এর সাথে মিশিয়ে নেব। নিয়ে ঢেকে ঢেকে এটাকেও সুন্দর করে ভালো করে টাইম ধরে কষিয়ে নেব। আর এইখানে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যখন কষাবার পরে সবজিটার ভিতরে জল দিয়েছিলাম সেই ভিডিওটা হয় আমি ভিডিও করার সময় ক্যামেরা অন করিনি, নাই তো কীভাবে ডিলিট হয়ে গেছে, সেই ভিডিওটা ছিল না। তবে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে ওটাকে বেশ গামাখা মাখা হলে নামিয়ে নিয়েছি। তো দেখুন আজকে দুপুরের রান্না এটাই, ভোলা মাছের ঝাল, কুমড়ো শাক, আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ আর পেঁপে সিদ্ধ, এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো যাই হোক, এখন তো দুপুর হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো। রান্নাবান্নাও হয়ে গেছে অলরেডি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আমি আর বড় করব না, এইখানেই রাখবো। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যে বন্ধুরা আমার সাথে এই অবধি চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটাকে ভালোবাসেন কিংবা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের কোনো মূল্যবান মতবাদ থাকলে কমেন্টে লিখে জানাবেন। আর তার থেকে বেশি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবের সাথে একটুখানি শেয়ার করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।